নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ রাজনীতি। সামনে পশ্চিমবঙ্গের ভোট, কোন কেন্দ্রে কোন বিধানসভায় কোন প্রার্থী জয়ী হতে পারেন, হোরারি ভিত্তিক তার একটা আলোচনা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। হাড্ডাহাড্ডি লড়াই চলছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চোখ খুললেই আমরা দেখতে পাচ্ছি লড়াই চরম মাত্রায় চলছে। বিভিন্ন ক্ষেত্রে একদিকে শাসক দল, অন্যদিকে বিরোধী পক্ষের প্রচণ্ড লড়াই। বহু মানুষ চাইছেন পরিবর্তন, বহু মানুষ চাইছেন প্রত্যাবর্তন। এই সমস্ত নিয়ে তুমুল লড়াই, ইগোর লড়াই, মান সম্মানের লড়াই, সমস্ত কিছু, এবং আলটিমেটলি ভোটের লড়াই করে মরছে সাধারণ জনতা। গত মঙ্গলবার গিয়েছিলাম বারাসাতে ঢুকতেই পারছি না, এত জ্যাম। কোনো রকমে থানার কাছাকাছি অবধি গিয়ে গাড়ি পুরো যাকে বলে ডেড জ্যাম হয়ে গেল। আর নরণচরণ। প্রায় 30 মিনিট পরে গাড়ি থেকে বেরিয়ে আসলাম, হাঁটতে শুরু করলাম, যেতে হবে কোর্ট চত্বরের দিকে। হাঁটতে হাঁটতে অনেকটা হাঁটার পরে বেশ ক্লান্ত হয়ে পড়লো আমার পা। তখন একটা টোটো পেলাম, এবার সেই টোটোতে উঠে পড়লাম। টোটোতে উঠে জানতে পারলাম যে বিজেপি প্রার্থী তিনি মনোনয়ন জমা দিতে এসছেন। সেই কারণে তুমুল ভিড়, তুমুল জ্যাম। এবং তারপরে যখন প্রায় নমিনেশন যেখানে দেওয়া হচ্ছে তার কাছাকাছি এলাকা আমি পৌঁছে গেলাম, দেখলাম দুজন টোটোওয়ালার মধ্যে চরম মারামারি লেগেছে। সেই চরম মারামারির মধ্যেই একজন টোটোওয়ালা আর একজন টোটোওয়ালার মাথায় হঠাৎ করে একটা রডের বাড়ি দিয়ে বসলেন। সাধারণ মানুষ শিকার হলেন রাজনৈতিক প্রতিহিংসার, এবং হতেই পারে এই বিষয়টিকে নিয়ে চরম লেভেলের রাজনীতিও করা হতে পারে। সুতরাং সাধারণ মানুষকে কিন্তু নিজের খেয়াল রাখতে হবে, নিজের অধিকার অল্প বিস্তর বুঝতে হবে। আমরা তো পুরো অধিকার পাই না, কিন্তু যতটুকু পাই সেটুকুকে বুঝতে হবে। আমাদের জীবনের একটা বড় উদ্দেশ্য আমাদের পরিবার, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আর একজন আরেকজনের উপরে হিংসাত্মক প্রহার করবার আগে এটাও ভাবতে হবে যে এই সামনের দিকের লোকটারও পরিবার রয়েছে, আমিও মার খেতে পারি। এসবই বুঝে নেওয়া উচিত প্রত্যেকটা মানুষের। প্রত্যেকেই ভালো থাকার চেষ্টা করা উচিত, প্রত্যেকেরই পরস্পরকে ভালো রাখার চেষ্টা করা উচিত। আর আমি প্রত্যেকটি মানুষকে, বিশেষ করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব শান্তি বজায় রাখতে। রিসেন্টলি বারাসাতে ঘটনার প্রত্যক্ষ সাক্ষী আমি, কারণ বিষয়টি ঘটেছে আমার চোখের সামনে। দুই টোটোওয়ালার মধ্যে একজনও হয়তো প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত নয়, কিন্তু সামান্য উত্তেজনার কারণে একজন আর একজনকে প্রহার করতে কিন্তু একটুও ভাবেননি। যাই হোক, আজকে আমাদের আলোচ্য কেন্দ্র সেই বারাসাত কেন্দ্রে টিএমসি প্রার্থী সব্যসাচী দত্ত, উনি বিজয়ী প্রার্থী। শঙ্কর চট্টোপাধ্যায় বারাসাত থেকে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী, এবং হেমন্ত দাস তিনি দাঁড়িয়েছেন ফরওয়ার্ড ব্লক থেকে। তাহলে আমরা দেখি সবুজ, গেরুয়া অথবা লাল কোন আবিরে রঙিন হয়ে উঠবে বারাসাত। হোরারি কি বলছে, জ্যোতিষ কি বলছে, আমরা আলোচনা করছি আজকে 9 এপ্রিল 2026 সকাল 8:49:30। আলোচনার স্থান কলকাতা। এই মুহূর্তে স্বাভাবিকভাবেই বৃষ লগ্ন রোহিণী নক্ষত্রের চতুর্থ চরণে অল্প বিস্তর অশান্তি হতে পারে। তবে অশান্তির থেকেও বেশি যেটা হতে পারে সেটি হলো অন্তর্ঘাত। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অষ্টমভাবে চন্দ্র রয়েছে, ফলে প্রত্যাবর্তন এবং পরিবর্তন দুটোরই সম্ভাবনা কিন্তু 50-50। এই ক্ষেত্রে পুরো বিষয়টি নির্ভর করবে প্রত্যেকটি দলের আভ্যন্তরীণ কর্মী সংযোগের উপর। অন্তর্ঘাতের সম্ভাবনা এটা কিন্তু মারাত্মক মাত্রায় রয়েছে। সরাসরি চলে যাব দ্রেক্ষান কুণ্ডলিতে, আমরা আইডেন্টিফাই করব লগ্ন। দ্রেক্ষান কুণ্ডলিতে প্রথম লগ্ন মকর। তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত, তাকে নির্দেশ করবে মকর লগ্ন। বিজেপি প্রার্থীকে নির্দেশ করবে মীন লগ্ন, এবং বামপন্থী প্রার্থী ফরওয়ার্ড ব্লক প্রার্থী তাকে নির্দেশ করবে বৃষ লগ্ন। প্রথমেই বলি মকর থেকে যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে অষ্টমে অবস্থান করে রয়েছে শুক্র। মকর থেকে অষ্টমে অবস্থান করে রয়েছে শুক্র। এর কারণে মকরের যোগকারক গ্রহ শুক্র, সে অষ্টমগত হয়েছে, মকর রাশি দুর্বল হয়েছে। মীন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দ্বাদশে অবস্থান করে রয়েছে, সেখানে মঙ্গল, এটা কিন্তু তুলনামূলকভাবে পজিটিভ। বৃষ লগ্নের ক্ষেত্রে চতুর্থে শুক্র, এবং শুক্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি বিনিময়, এখানেও পজিটিভিটি বেড়েছে। ফলে ভাগ্যের সহায়তা তৃণমূল প্রার্থীর তুলনায় বামফ্রন্ট প্রার্থী বা বিজেপি প্রার্থী বেশি পাচ্ছেন। নবাংশ কুণ্ডলিতে আমরা যদি দেখি, সেই ক্ষেত্রে মকরে রাহুর অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে। এটা তৃণমূলের জন্য খুব একটা সুখদায়ক বিষয় নয়। অন্যদিকে মীন বিজেপির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি দ্বিতীয় অবস্থান করে রয়েছে, এটা তুলনামূলকভাবে বেশি পজিটিভ। বৃষলগ্ন অর্থাৎ বামপন্থী প্রার্থী শুক্র নবাংশে নিচস্থ হয়েছে, ফলে
আপনার ক্ষেত্রেও কিন্তু সময়টা খুব একটা সুখদায়ক হচ্ছে না। ফলে নবাংশ কুণ্ডলীর বিচারে বিজেপি গেল এগিয়ে, তৃণমূল কিন্তু পিছিয়ে রইল। দশাংশ কুণ্ডলীতে শনি বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি মকর রাশিতে, মিনে শনি। মীন রাশিতে শনির এই অবস্থান, তার সঙ্গে সঙ্গে মকরের যোগকারক গ্রহ, তৃণমূলের জন্য খারাপ খবর, মকরের যোগকারক গ্রহ শুক্র দশাংশ কুণ্ডলীতে নিচস্থ হয়েছে এবং শত্রু অর্থাৎ 6th হাউস সেখানে বসে আছে রাহু। ফলে এটা কিন্তু একটা খুব বেশ টাফ কম্পিটিশনের মধ্যে তাকে পড়তে হবে। অন্যদিকে সপ্তমভাবে রবির অবস্থান, এটা পজিটিভ। এই ক্ষেত্রে প্রশাসনের একটা অংশের সহযোগিতা তৃণমূল প্রার্থী ইনি কিন্তু পেতে চলেছেন। আবার মিনের ক্ষেত্রেও রবি কিন্তু পঞ্চমে রয়েছে, ফলে প্রশাসনের একটা বড় অংশ তারা কিন্তু মনে মনে পরিবর্তন চাইতে শুরু করেছে। মঙ্গলের দৃষ্টি শনির ওপরে রয়েছে, তার উপরে রাহুর প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাগ্রেসিভনেস, লড়াই ঝামেলা অল্প বিস্তর থাকবে। ভোট কিন্তু পুরোপুরি যে শান্তিপূর্ণ হবে তা কিন্তু একেবারেই নয়। তারই সঙ্গে সঙ্গে মঙ্গল এবং রাহু সমসপ্তমে অবস্থান করবার কারণে কিন্তু অ্যাগ্রেসিভনেস বেড়েছে এবং এই অশান্তি ঝামেলার নেগেটিভ এফেক্ট কিন্তু তৃণমূল কংগ্রেসের উপরে পড়বে। এবার আমরা চলে আসবো আলটিমেট ডিসাইডিং ফ্যাক্টরে, যেটা হলো D60 কুণ্ডলী। মকর রাশিতে মঙ্গল তুঙ্গ হয়েছে, ফলে সাকসেস রেট কিন্তু তৃণমূল প্রার্থীর ক্ষেত্রে অনেকটাই বেড়েছে। অন্যদিকে D60 কুণ্ডলীতে মীন রাশিতে শনি রাহু এসে অবস্থান করেছে, ফলে মিনের জন্য এটা সুখদায়ক নয়। বৃষ রাশিতে রবির অবস্থান এবং এটা পজিটিভ, ফলে বিজেপি প্রার্থী D60 কুণ্ডলীতে কিছুটা পিছিয়ে রইলেন। তবে মকরের নবমে কেতুর অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে তুঙ্গ বুধের সহাবস্থান, এটা তৃণমূল প্রার্থীর জন্য একদিকে যেমন অন্তর্ঘাত সূচিত করে, অন্যদিকে তীব্র টেকনিক্যাল বুদ্ধি সেটার প্রয়োগ সেটাকে কিন্তু নির্দেশ করে। অন্যদিকে মিনে শনি রাহু, মিনের অধিপতি বৃহস্পতি তার দ্বাদশে অবস্থান, এগুলো টোটালটাই নেগেটিভ। ফলে আলটিমেটলি এই 5টি কুণ্ডলীর বিচারে অর্থাৎ লগ্ন কুণ্ডলী, দ্রেকান, D9, D10, D60 এই সমস্ত কুণ্ডলীর বিচারে তৃণমূল প্রার্থী কিন্তু বিজেপি প্রার্থীর থেকে কিছুটা এগিয়েই রয়েছেন। তবে তার মানে এটাই নয় যে তৃণমূল প্রার্থী জিতবেন, বিজেপি প্রার্থী হারবেন, কারণ এখানে কম্পিটিশন কিন্তু প্রায় সমান সমান, লড়াই হবে তীব্র মাত্রায়। ইনফ্যাক্ট বারাসাত এলাকায় বেশ কিছু মুসলিম ভোট সেটা কিন্তু বিজেপির দিকে আসবে। D60 কুণ্ডলীতে শনি রাহু একত্রে অবস্থান করে রয়েছে এবং এই কম্বিনেশন তৈরি হয়েছে মীন রাশিতে, ফলে মুসলিম ভোটের একটা বড় অংশ এটা কিন্তু বিজেপি প্রার্থী পাবেন এবং যদি এই মুসলিম ভোটের একটা অংশ তিনি সিকিউর করতে পারেন বারাসাত এলাকায়, সেই ক্ষেত্রে বিজেপির জেতার সম্ভাবনা কিন্তু চরম মাত্রায় বাড়বে। ফলে তৃণমূল কংগ্রেসকে তার ভোট ব্যাংক এটা অটুট রাখবার জন্য যথেষ্ট বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে এবং বিজেপি প্রার্থীকেও কিন্তু সেই বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। বারাসাত কেন্দ্রে চলবে বুদ্ধি এবং কম্বিনেশনের খেলা। তাহলে এবার আমরা চলে আসবো মোস্ট ইন্টারেস্টিং, মোস্ট রহস্যময় কুণ্ডলীতে, অর্থাৎ সর্বাষ্টক বর্গ কুণ্ডলীতে। তাহলে আমরা চলে এসেছি D60 কুণ্ডলীতে। এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ পেয়েছে 29 পয়েন্ট, মকর রাশি পেয়েছে 35 পয়েন্ট এবং মীন পেয়েছে 27 পয়েন্ট। ফলে মকর রাশি যাকে রিপ্রেজেন্ট করছে তৃণমূল কংগ্রেস, তার কিন্তু জেতার সম্ভাবনা আবার একটু বাড়লো। এবার কিন্তু তৃণমূলের দিকে একটু একটু করে পাল্লা ভারী হচ্ছে এবং পজিটিভলি তৃণমূলের দিকেই পাল্লা ভারী হচ্ছে, লড়াই হাড্ডাহাড্ডি। তাহলে আমরা দেখি কোন ভোটাররা কাকে ভোট দেবেন। প্রথমেই চলে আসছি বয়স্ক ভোটারদের কথায়। বয়স্ক ভোটারদের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রতি অ্যাট্রাকশন বেশি, তবে তাদের একটা বড় অংশ কিন্তু বামপন্থী জোটকেও ভোট দেবেন। বামপন্থী জোট এই ক্ষেত্রে পাচ্ছে 5 পয়েন্ট, তৃণমূল পাচ্ছে 4 পয়েন্ট এবং বিজেপি 3 পয়েন্ট। যারা একটু পরিণত বয়স্ক ভোটার কিন্তু বৃদ্ধ নয়, বলা যেতে পারে 45 থেকে 58, তাদের মধ্যেও বামপন্থী জোটের প্রতি একটা অ্যাট্রাকশন দেখতে পাওয়া যাবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের ভোট পাবেন সবচেয়ে বেশি। এই মানুষগুলো তৃণমূল কংগ্রেসের জেতার ক্ষেত্রে একটা ডিসাইডিং ফ্যাক্টর প্লে করবে, যারা পরিণত বয়স্ক 45 থেকে বলা যেতে পারে 58 বছর বয়স যাদের। এরপরে তরুণ প্রজন্ম, এরা কিন্তু বামপন্থী জোটের দিকে খুব একটা ঝুঁকছে না। তৃণমূল কংগ্রেসের দিক থেকেও কিন্তু এরা মুখ সরিয়ে নেবে, এরা বিজেপির দিকে এগোবে এবং এই তরুণ প্রজন্মের সঙ্গে বিজেপির অ্যাটাচমেন্ট হবে সবচেয়ে বেশি। বিজেপিকে যদি জিততে হয় তাহলে তরুণ প্রজন্মের দিকে নজর দিতে হবে। সরকারি চাকরিজীবী মানুষ, তাদেরও বিজেপির প্রতি অ্যাট্রাকশন অনেকটাই বেশি, বা সাধারণ চাকরিজীবী মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু বিজেপিকে ভোট দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।
কম বয়সী মহিলাদের ক্ষেত্রে বামপন্থীদের দিকে কিছু একটা অংশ যাবে, কিন্তু তারা ম্যাক্সিমামটা ঝুঁকবেন তৃণমূলের দিকে। এই কম বয়সী মহিলারা, অর্থাৎ যাদের বয়স মোটামুটি 25-এর মধ্যে, তাদের কিন্তু একটা তৃণমূলের প্রতি অ্যাট্রাকশন দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে কিন্তু তাদের দিক থেকে খুব বড় সাপোর্ট তৃণমূল কংগ্রেস পেতে চলেছে অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি। এরপরে আমরা দেখব যারা একদম নতুন ভোটার হয়েছে, যাদের বয়স মোটামুটি 18 থেকে 22 এরকমের মধ্যে, যারা প্রথম দিকে ভোট দিচ্ছে, প্রথমবার বা দ্বিতীয়বার যারা ভোট দিচ্ছে, এরাও কিন্তু তৃণমূলের দিকেই এদের অ্যাট্রাকশন তুলনামূলকভাবে বেশি। এদের সমর্থন তৃণমূল কংগ্রেসের দিকে। বিজেপিও কিছুটা অংশ পাবে, কিন্তু বামপন্থী জোট এখান থেকে খুব একটা সাপোর্ট পাচ্ছে না। অন্যদিকে যাদের মধ্যে মাতৃসত্তা রয়েছে, যারা মা, তাদের একটা বড় অংশের ভোট পাবে বৃষ রাশি অর্থাৎ বামপন্থী জোট। তৃণমূল কংগ্রেসের প্রতিও তাদের তীব্র সমর্থন রয়েছে, কিন্তু বিজেপির দিকে সেটা কিন্তু যাচ্ছে না। ফলে বিজেপিকে ভোটে জিততে হলে মধ্যবয়স্ক ভোটার, চাকুরিজীবী ভোটার এবং একটু কম বয়সী ভোটারদের দিকে নজর দিতে হবে। আর তৃণমূল কংগ্রেসকে তাদের ভোট ব্যাংক অটুট রাখার চেষ্টা করতে হবে। হাড্ডাহাড্ডি লড়াই, যদিও পাল্লা ভারী তৃণমূল কংগ্রেসের দিকেই। সুতরাং কোন প্রার্থীর ক্ষেত্রে জিতবার সম্ভাবনা কতটা, তার একটা সাধারণ মেজারমেন্ট এটা আমরা তৈরি করে ফেললাম। যাই হোক, সম্পূর্ণ হোরারি জ্যোতিষ ভিত্তিক এই আলোচনা, এবং খেয়াল রাখতে হবে আমরা কোনো প্রার্থীর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এগুলো জানতে পারিনি। যদি সেগুলো পাওয়া যেত প্রপারলি, তাহলে কিন্তু আমরা একটা প্রপার কম্প্যারিজন ক্রিয়েট করতে পারতাম। যাই হোক, এই আলোচনাও মিলবে এটা আমরা ভরসা রাখতে পারি। এবার প্রশ্ন হলো রেমেডি। বৃষলগ্ন, বামপন্থী দল। বামপন্থী দলের যদি রেমেডি করতে চান, সেই ক্ষেত্রে দক্ষিণাকালী এবং নৃসিংহ দেবের মন্ত্র বা আরাধনা করতে হবে, কবচ ধারণ করতে পারেন। মকর লগ্ন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী যদি জয়লাভ করতে চান, সেই ক্ষেত্রে দক্ষিণাকালী এবং ধূমাবতী এটি গ্রহণ করতে হবে। এবং মীন লগ্ন অর্থাৎ বিজেপি প্রার্থী, তার ক্ষেত্রে সূর্যদেবের কবচ এবং নৃসিংহ কবচ ধারণ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, ভোট হোক শান্তিপূর্ণ, কোনো একজন দল তো জিতবেই। তারা সকলকেই সমান মর্যাদা দিয়ে দেখুক, সবার সঙ্গে তাদের যোগাযোগ, সবার সঙ্গে তাদের অ্যাটাচমেন্ট খুব ভালো থাকুক। কোনো রকম কোনো প্রতিহিংসা বর্জন করে মানুষ খুব ভালোভাবে জয়লাভের দিকে এগিয়ে চলুক। মানুষের মনের মধ্যে শান্তি, স্বস্তি বজায় থাকুক। মানুষ আলটিমেটলি ভালো থাকুক, এই আশা রেখে প্রত্যেক প্রার্থীর জন্য মা আদি শক্তির কাছে কৃপা কামনা করে আজকের ভিডিও এখানেই আমরা শেষ করব। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবার হোক উন্নয়ন, সবার হোক ডেভেলপমেন্ট, সবার মনে থাকুক শান্তি। নমস্কার, জয় মা আদিশক্তি।